আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আজকের আলোচ্য বিষয় রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, যাকে বলা হবে স্ট্রাকচার অফ ম্যাটার। এখন আমরা এই অধ্যায়ের শুরুতে থেকে আলোচনা করতে চাই পদার্থ সাধারণত দুই ধরনের, মৌলিক আর যৌগিক। তাহলে মৌলিক পদার্থটা কাকে বলবো? যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে আমরা কি বলবো? মৌলিক পদার্থ। তোমরা নোট করে নাও খাতায়। যে সকল রাশিকে বিশ্লেষণ করলে, অর্থাৎ যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে মৌলিক পদার্থ বলে। মৌলিক পদার্থ কোনগুলো? যেমন লোহা, পৃথিবীতে 118টি মৌলিক পদার্থ আছে। লোহা, সিলভার, আর এরকম অক্সিজেন, সোডিয়াম ইত্যাদি ইত্যাদি। তোমরা মৌলিক পদার্থ সম্পর্কে একটু জেনে নিবা। যৌগিক পদার্থ কাকে বলবো আমরা? যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে, অর্থাৎ ভাঙালে দুই বা তার অধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, তাকে আমরা যৌগিক পদার্থ বলবো। যেমন এখানে আমরা যদি কার্বন ডাই অক্সাইড বিবেচনা করি, পানি বিবেচনা করি, অ্যামোনিয়া একটা গ্যাস বিবেচনা করি, তাহলে এই সকল যৌগের মধ্যে কিন্তু একের অধিক, অর্থাৎ দুইয়ের অধিক বা দুইটি মৌলিক পদার্থ আছে। সুতরাং এগুলোকে আমরা বলতে পারি যৌগিক পদার্থ। আর মৌলিক পদার্থ কোনগুলো? যেমন সোডিয়াম, আয়রন অর্থাৎ লোহা, সিলভার, এজি ইত্যাদি ইত্যাদি। এগুলোকে আমরা মৌলিক পদার্থ বলবো। আশা করছি মৌলিক ও যৌগিক সম্পর্কে তোমরা ভালোভাবে জেনে গেলে। এখন বিষয়টা হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাটাকে কি বলবো? এখন দেখে নিব পরমাণু কাকে বলে। পরমাণু কাকে বলে? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, তাকে আমরা পরমাণু বলবো। তাহলে ক্ষুদ্রতম কণা কতটুকু বলবো? যে কণাকে আর ভাঙানো যায় না, অর্থাৎ বিভাজন করা যায় না, তাকে আমরা পরমাণু কণা বলবো। আর এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। তাহলে তোমরা লিখে নাও, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। অণু কাকে বলে? অণু কাকে বলে? এটা শুধু আমাদের যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। এখানে যে আমরা মৌলিক পদার্থ দিয়েছি, শুধু আমরা এখানে যৌগিক পদার্থ দিব। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। কি বলে? যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। অণু দুই প্রকার, যথা মৌলিক অণু এবং যৌগিক অণু। তাহলে মৌলিক অণুটা কি আর যৌগিক অণুটা কি? আমি বলি, তোমরা লিখে নিবা, নোট করে রাখাই ভালো। তাহলে অর্থাৎ একই ধরনের মৌলিক অণু বলতে আমরা বুঝি একই ধরনের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে মৌলিক অণু হবে। কিরকম? যেমন O2, N2, H2 ইত্যাদি ইত্যাদি, আরো অনেক আছে। এখানে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে একই ধরনের একাধিক পরমাণু। অক্সিজেন কিন্তু অক্সিজেনই, কিন্তু দুইটি পরমাণু আছে। নাইট্রোজেনই দুইটি পরমাণু আছে। এরকম ভাবে একই ধরনের মৌলিক পদার্থ হতে হবে, কিন্তু একাধিক পরমাণু হতে হবে। আর যৌগিক অণু বলতে ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের
একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে আমরা যৌগিক অণু বলবো। কিরকম, এখানে দেখো, যেমন উদাহরণস্বরূপ পানি। এই পানিকে আমরা যদি দেখি তাহলে এই পানির অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু ও 1টি অক্সিজেন পরমাণু, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একই ধরনের মৌলিক পদার্থ নয়, ভিন্ন ধরনের মৌলিক পদার্থ হলে আমরা যৌগিক অণু বলবো। যেমন এখানে ক্যালসিয়াম কার্বনেটকে দেখতে পাচ্ছি, এখানে 3 ধরনের মৌলিক পদার্থ আছে, তাহলে আমরা যৌগিক অণুর সংজ্ঞা থেকে বুঝলাম যে ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে আমরা যৌগিক অণু বলবো। এখন আমরা যাব একটু, তোমরা এগুলো উঠিয়ে নাও, আমি এগুলোকে একটু মিশিয়ে দিতে চাই। দেখো এবার তোমাদের দেখাবো প্রতীক কাকে বলে। প্রতীক কাকে বলে? এই প্রতীকটা এসেছে ইংরেজি এবং ল্যাটিন নাম থেকে, তাহলে আমরা বলতে পারি কোন ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে থাকি। আবারও বলছি, কোনো পদার্থের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। কেমন, একটা উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি। হাইড্রোজেন এর প্রতীকটা কি? এইচ দিয়ে। হিলিয়াম আছে, হিলিয়াম, তাহলে এটার প্রতীক কি নিব? এইচি। তাহলে আমরা আবারও বলতে পারি, যদি কোনো ইংরেজি বা ল্যাটিন নামের এক বা একাধিক সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলবো, সেটা এক বা একাধিক হতে পারে। যেমন হাইড্রোজেনের প্রথমেও আমাদের এইচ আছে, হিলিয়ামের প্রথমেও এইচ আছে, এই জন্য এখানে হিলিয়ামকে এইচি দ্বারা প্রকাশ করা হলো, এটাকে আমরা প্রতীক বলে থাকি। তাহলে পারমাণবিক সংখ্যা কাকে বলে সেটা আমরা দেখব। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কাকে বলে? এটা মূলত কোন মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলে থাকি। অর্থাৎ কোন মৌলের বড় সংখ্যা আর ছোট সংখ্যা থাকে, তার মধ্যে ছোট সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলে থাকি। কিরকম ভাবে, যদি মনে করো সোডিয়ামে আমাদের এখানে যদি নিউক্লিয়াসে সোডিয়াম পরমাণু ডায়াগ্রাম আঁকাই, তাহলে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা অবস্থান করবে। প্রোটন সংখ্যাটা কত? 11। এই 11ই হবে পারমাণবিক সংখ্যা। কোন মৌলের, অর্থাৎ অক্সিজেনকে যদি আমরা বিবেচনা করি, এর 8 এবং 16, অর্থাৎ এটাকে আমরা ধরে নিই প্রোটন সংখ্যা, এটাকে ধরে নিই পারমাণবিক সংখ্যা, এটাকে ধরে নিই ইলেকট্রন সংখ্যা, এটাকে ধরে নিই ভর সংখ্যা। তাহলে এই যে কোন মৌলের নিউক্লিয়াসে অবস্থিত, সোডিয়ামের যেহেতু আমাদের ছোট সংখ্যাটা 11, কোন মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। আশা করছি বুঝে গেছি। এখন আমরা ভর সংখ্যা কাকে বলে সেটা দেখাবো। ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা একই কথা। নিউক্লিয়ন সংখ্যা তোমাদের প্রমাণ করে দেখাবো আমি কিভাবে ভর সংখ্যাটা বের করতে হয়। দেখো, এটা আমরা জানি কোন মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই মৌলের ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলে। তাহলে ভর সংখ্যাকে যদি আমরা সোডিয়ামকে কল্পনা করি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা হচ্ছে 23। এটা ভর সংখ্যা, এটা প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এটাকে আবার ইলেকট্রন সংখ্যা বলা হয়। আর আমরা জানি কোন মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। তাহলে প্রোটন সংখ্যা আমরা 11 জেনে নিলাম, আর নিউট্রন সংখ্যাটা কিভাবে বের করব? ভর সংখ্যার থেকে পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করে দিলে আমাদের নিউট্রন সংখ্যা চলে আসবে। তাহলে দেখো, এখানে ভর সংখ্যা 23 আর প্রোটন সংখ্যা হচ্ছে বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, বাদ দিলে কত হবে? 12। এখন দেখো, এই যে আমাদের ভর সংখ্যাটা কিভাবে পাবো? 23 ভর সংখ্যাটা পাবো, এ সমান, আমি সংজ্ঞাতে বলে দিলাম যে কোন মৌলের
প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলে থাকি। তাহলে এই প্রোটন সংখ্যা সোডিয়ামের কত 11 আর নিউট্রন সংখ্যা হচ্ছে 12, এর যোগফলটা কত হবে 23। 23টাই আমাদের সোডিয়াম মৌলের ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। আশা করছি তোমরা খুব সহজে এটা বুঝে গেছো। আর বুঝে গেলে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করো এবং সবার আগে ভিডিওটা পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো যেন সবার আগে তুমি ভিডিওটা পাও। আল্লাহ হাফেজ।